ইসরায়েলে ব্যাপক পরিমাণে দাবানল চলছে। আগুনে পুড়ে যাচ্ছে ইসরায়েলের বহু এলাকা, নিয়ন্ত্রণে আনতে পারছে না আগুন। এরকম বহু দেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দাবানল থাকে, দাবানল হয়, দাবানল ঘটে আগুনে পড়ে। কিন্তু ইসরায়েলের এই আগুনে পোড়াটা অন্য দেশের থেকে, অন্য সব দেশের আগুনে পোড়া থেকে ভিন্নভাবে দেখছে বিশ্ব। কারণ হচ্ছে এখানে দুটো। একটা হচ্ছে ইসরায়েল যেই পরিমাণে গাজাবাসীর উপরে অত্যাচার, হামলা, নির্যাতন এবং এমন সব কাজ করেছে যেটা বিশ্বের কোনো কিছু দিয়ে মূল্যায়ন করা সম্ভব না। সুতরাং সেই সব কাজের পরে যখন ইসরায়েলে এরকম একটা ঘটনা ঘটে যেটার নিয়ন্ত্রণ দিনের পর দিন নিয়ে আসতে পারে না, স্বাভাবিকভাবেই সেটাকে ভিন্নভাবে মূল্যায়ন করে অনেকেই। এভাবে মূল্যায়ন করে যে এটা হচ্ছে তাদের সেই পাপের ফল। আবার অন্য দিক থেকে যদি এটাকে মূল্যায়ন করা হয়, সেটা হচ্ছে ইসরায়েলের এত ধরনের টেকনোলজি এবং এত ধরনের পশ্চিমা সাপোর্ট থাকার পরেও এই দাবানলে প্রায় 500 একর জঙ্গল পুড়ে ছাই হয়ে গেছে। সুতরাং এইরকম একটা পরিস্থিতিতে এত সাপোর্টের পরেও যেন যদি এটা নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারে, সেটা নিয়েও অনেকের মনে এই ধরনের প্রশ্ন থাকবে। এ ধরনের প্রশ্ন আসছে যে তাহলে এখানে অদৃশ্য কোনো শক্তি এগুলো পুড়ে দিচ্ছে কিনা। যদিও এরকম ভাবে দাবানল বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ঘটেছে। তুরস্কে দাবানল হয়েছে, ইন্দোনেশিয়াতে হয়েছে, আমেরিকাতে, ক্যালিফোর্নিয়াতে প্রচুর পরিমাণে জঙ্গল এবং ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, ইউরোপের বিভিন্ন দেশে হয়েছে। সুতরাং সেই দিক থেকে মূল্যায়ন করে অনেকে বলছেন যে এই ধরনের জিনিস, এগুলো হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার, এই জিনিসগুলো ঘটতে পারে। স্থল আক্রমণ চালাও, আমি তোমার ভয়ে এখান থেকে পালিয়ে যাব, আমার জনগণ আমাকে কিছু বলতে পারবে না, আর তুমি পরবর্তীতে এটাকে দখল করে নিতে পারো। এরকম একটা অবস্থা আমার কাছে মনে হয় মাঝে মাঝে সেখানে। চীনের সঙ্গে ট্রাম্প প্রশাসন একটা আলোচনা করতে চায়। ট্রাম্প প্রশাসন বারবার বলছে, আমেরিকা বারবার বলছে যে এই চীন, তুমি জাস্ট একটা আমার কল দাও, আমি তোমার জন্য কথা বলতে রেডি। কিন্তু চীন সেটা করছে না। সুতরাং এই দিক থেকে চীনের সাথে যে সংলাপে আমেরিকার আগ্রহ, এটা বারবার প্রকাশ করা হয়েছে। এমনকি ব্লুমবার্গে আজকে খবর করেছে যে গতকালকে আমেরিকার অর্থনীতি সংকুচিত হওয়ার যে খবর এসেছে, যে 2022 সালের করোনার পরে এই প্রথমবার আমেরিকার অর্থনীতি সংকুচিত হয়েছে, অর্থাৎ তার জিডিপি কমে গেছে 0.3%। সুতরাং এই যে তার জিডিপি কমেছে এবং এটা আমেরিকার অর্থনীতির জন্য বড় একটা নেতিবাচক প্রভাব। সুতরাং এখান থেকে বের হওয়ার জন্য আমেরিকার এখন দরকার হচ্ছে চীনের সাথে একটা আলোচনায় এসে ট্রাম্প নিজেকে দেখাবে যে দেখো, আমি চীনকে এত পার্সেন্ট টেরিফ দিয়ে চীন আমার কাছে মাথা নত করেছে, আমি তার সাথে চুক্তি করেছি এবং সেই চুক্তির শেষে আমি চীনের টেরিফকে 0.0%-এ নিয়ে আসছি, এরকম একটা কিছু বলে সে সেখানে নিজেকে যদি একটু বিজয়ী টিজয়ী দেখাতে পারে, তারপরে হয়তো সে বলতে পারবে যে এটা আমার জন্য বড় একটা ভালো খবর, সুতরাং আমাদের অর্থনীতি এখন চাঙ্গা হবে। ট্রাম্পের যে রাজনীতি, এই রাজনীতিটা নিয়ে মানে তার যে এই কি বলে ক্যাম্পেইন অথবা তার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষকে ডাইভার্ট করার যে চিন্তাটা, এটা কিন্তু এমন একটা ব্যাধি। এই ব্যাধিটা আগামীতে যে সমস্ত দেশে নির্বাচন হবে, যে সমস্ত দেশে রাজনীতি থাকবে, মানুষ রাজনীতি করবে, সেই সমস্ত দেশে দেখা যাবে। যেমন ধরুন, সোশ্যাল মিডিয়াতে বলে দিল যে আমাদের অর্থনীতি গত বছর 2% বেড়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এটাকে রিটুইট করবে, এটাকেই শেয়ার করবে, এটার উপরেই হচ্ছে তারা বিশ্বাস করবে, এটার উপরে তাদের বিশ্লেষণ থাকবে এবং একটা পর্যায়ে গিয়ে এমন একটা অবস্থা হবে যে বলবে যে না, আমেরিকার ফেডারেল ব্যাংক যে তথ্য প্রকাশ করেছে যে হচ্ছে অর্থনীতি তাদের সংকুচিত হচ্ছে, কথাটা সঠিক না, কারণ হচ্ছে ট্রাম্প এটা বলেছে এবং সে যেহেতু এটা বলেছে এটার পিছনে তার অনেকগুলো যুক্তি আছে এবং এটার পিছনে বড় বড় অর্থনীতিবিদ কাজ করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেহেতু এটাকে শেয়ার করেছে, এটাই সঠিক। এরকম বহু তথ্য, একেবারে সঠিক তথ্যটার পুরো ভিন্ন, পুরো উল্টো একটা মিথ্যা তথ্য দেধারসে চোখ বন্ধ করে ছড়াচ্ছে এবং এটা হাজার হাজার মানুষ বিনা প্রশ্নে বিশ্বাস করে নিচ্ছে। এবং এই ধরনের তথ্য ছড়ানোর যে একটা ব্যাধি বা মহামারী ছড়িয়ে পড়েছে, এটা আপনারা হয়তো ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে ঢুকলে বিভিন্নভাবে দেখতে পারবেন।